বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। অভিকের চোখ কাঁদতে ভুলে গেছে, নেত্রনালী যেন শুকিয়ে গেছে ভেতরে, পাথরের মতো লাগছে ওর চোখ দুটো। দ্বিতীয় ভিডিওটা অন করে অভিক, সেটাতে দেখা যাচ্ছে তৃষা শুয়ে আছে হসপিটালের বিছানায়। মাথার লম্বা চুলগুলো কাঁধ পর্যন্ত ছোট করে কাটা, অনেক পাতলা হয়ে গেছে চুলের ঘনত্ব। হাতে স্লাইন চলছে, পরনে নীল রঙের হসপিটালের পোশাক। হাসি মুখে বসে আছে তৃষা। কিরে, কি দেখছিস এমন করে? চিনতে পারছিস না আমাকে? চুলগুলো কেটে ফেললাম বুঝলি। এই নিয়ে 4টে কেমো দেওয়া হলো। কেমো নেওয়ার বড় জ্বালা, শরীরের ভিতর খুব জ্বালা পোড়া হয়, কিন্তু তার থেকেও বেশি কষ্ট কোথায় হচ্ছে জানিস? আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে। তুই তো জানিস আমার চুল আমার কত প্রিয়। আমার খুব কষ্ট হয় যখন মাথায় হাত দিলে গোছা গোছা চুল হাতের মুঠোয় অনায়াসে গোড়া থেকে খুলে চলে আসে। কত ঝগড়া, কত মারপিট করেছি তোর সাথে এই চুল নিয়ে। মনে পড়ে তোর? তুই সুযোগ পেলেই আমার বিনুনি ধরে টানতি, মনে পড়ে? হার পারবি না। খিলখিল করে হেসে ওঠে তৃষা। এত ছোট চুলে বিনুনি হয় না আর। হঠাৎ করে তৃষার হাসি মুখটা মলিন হয়ে যায়। কিছু একটা চিন্তা এসে ভর করে দু চোখে। ভ্রু দুটো সামান্য কুঁচকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলে, জানিস অভিক, তোকে খুব দরকার এখানে, কিন্তু ডাকতে পারি না। সে অধিকার যে নেই আমার। খুব চেষ্টা করছি সুস্থ হওয়ার, কিন্তু জানি না পারবো কিনা। আজকাল শরীরের জ্বালা পোড়ায় রাতে ঘুম হয় না, খেতেও পারি না ঠিকঠাক মতো। আচ্ছা ছাড় আমার কথা। তোর আর শ্রেয়ার বিয়ে হলো, এখন নিশ্চয়ই আর কোনো বাধা নেই। আমি জানি তুই ঠিক বাপি মামনিকে বুঝিয়ে মানিয়ে নিতে পারবি শ্রেয়াকে বিয়ে করার জন্য। আচ্ছা অভিক, আমার কথা মনে পড়ে তোর? কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে তৃষা, হঠাৎ আবার বেশ একবার হেসে বলে, ধুর, আমি কি বোকা তাই না? বড্ড হ্যাংলা। কি করব বল, কিছুতেই বেহায়া বেয়াদব মনটাকে শাসন করতে পারি না। শত চেষ্টা করেও তোকে ভালোবাসার থেকে আটকাতে পারি না ছোট লোক মনটাকে। আমার দোষ ধরিস না, এটা আমার একান্ত ব্যক্তিগত। এই অধিকারটা ছিনিয়ে নিস না। ভালো থাকিস, সুখে সংসার করিস। শেষ হলো দ্বিতীয় ভিডিও। অভিজ্ঞান আগের মতোই নিশ্চল নিশ্চুপ পাথরের মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে। ওর ভেতরে যে এখন কি চলছে তা বোঝার উপায় নেই কারোর। যন্ত্রচালিতের মতো হাতটা আবার এগিয়ে যায় সর্বশেষ ভিডিওটার ওপর। ভিডিওটা অন করতেই ওর বুক ভেতর থেকে কেঁপে ওঠে। এই ভিডিওটাতে তৃষা সজ্জল চোখে এক দৃষ্টে চুপ করে বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে। মাথায় আর একটাও চুল অবশিষ্ট নেই ওর। চোখ দুটো অনেক কুঠুরির মধ্যে বসে গিয়েছে, গালগুলো ভাঙা। গলার কাছে উন্মুক্ত অংশটুকুতে দেখা যাচ্ছে ওর কঙ্কালসার দেহর কিয়ংদংশ। গায়ের রংটা এখনো দুধে আলতাই আছে, শুধু জায়গায় জায়গায় কালচে ছোপ পড়ে গিয়েছে। তৃষা কাঁদছে, ওর চোখে জল। বেশ কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে ক্যামেরার দিকে তৃষা। তারপর চোখের জলটা মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, এই ভিডিওটা কোনোদিন যে বানাতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। নিতান্ত নিরুপায় হয়ে বাধ্য হলাম বানাতে। ক্ষমার অযোগ্য অনেক অপরাধী আমি করেছি। সেই সংখ্যাগুলোর সাথে একটা সংখ্যা বেড়ে গেল জানি এই ভিডিওটা করে। গতকাল তোকে চিঠি পাঠিয়েছি, আর কোনো উপায় ছিল না রে আমার হাতে। আমায় ক্ষমা করে দিস। নিরুপায় হয়ে চিঠিটা পাঠাতে বাধ্য হয়েছি। আমার হাতে আর বেশি সময় নেই। এই ভিডিওটা বিদিশা বৌদির হাতে দিয়ে গেলাম। চিঠি পড়ে একটুও যদি দয়া হয় আমার ওপর, তাহলে আসিস একবার এই ঠিকানাতে। তুই যখন আসবি হয়তো আমি আর কথা বলার মতন পরিস্থিতিতে থাকবো না, হয়তো বা এই পৃথিবীতেই থাকবো না। তৃষা, কি বলছো তুমি এসব উল্টোপাল্টা কথা? কিচ্ছু হবে না তোমার। পাশে দাঁড়িয়ে থাকা বিদিশা তৃষার মুখ থেকে কথাটা শোনার পর ধমকের সুরে বলল। তৃষা মৃদু হেসে চোখটা আবার ঘুরিয়ে ক্যামেরার দিকে আবদ্ধ করে বলল, অনেকটা নির্লজ্জ হয়েই তোর কাছে সাহায্য ভিক্ষা করছি। যে যাই বলুক, তবে আমি তো জানি, আমি বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে এসেছে, তাই তোকে চিঠিটা পাঠিয়েছি। তুই ভুল বুঝিস না। আমার জন্য না রে, আমার এই বাচ্চাটার জন্য, তোর বাচ্চাটার জন্য। কথাটা বলতে বলতেই পাশে দাঁড়ানো বিদিশার কোল থেকে একটা বছর 2-এর শিশু কন্যাকে কোলে নিয়ে তৃষা বলল, এটা তোর সন্তান। বিশ্বাস কর অভিক, সেদিন রাতে যা হয়েছিল তার ফল এটা। অনেকবার ভেবেছিলাম ও জন্মানোর পর তোকে খবরটা জানাই। আমার কারণে কেন ও তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত হবে।
কিন্তু পারিনি, বিশ্বাস কর পারিনি। তোর আর শ্রেয়ার সুখের সংসারে কাটা হওয়ার কথা ভাবতেই জানাতে পারিনি। আমি জানি আমি খুব খারাপ একটা মা, আমি যে ওরও অপরাধী। কি করে জানাতাম বল? ও তো আর আমাদের ভালোবাসার ফসল নয়, তোর আমার প্রতি প্রবল আক্রোশ আর ঘৃণার ফলও। তাই অনেকটা দ্বিধা দ্বন্দ্ব সংকোচ নিয়েই আর জানিয়ে ওঠা হয়নি তোকে। ভেবেছিলাম গোটা জীবনটা ওকে নিয়ে কাটিয়ে দেব। ডাক্তার অনেকবার বারণ করেছিল ওকে জন্ম না দিতে। আমার শারীরিক পরিস্থিতি অনুকূল ছিল না একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য। কিন্তু তোর অংশকে কিভাবে ফেলে দিতাম বলতো? আমি পারিনি। ভেবেছিলাম তোকে তো আর এ জন্মে পাওয়া হলো না, অন্তত তোর অংশটুকু বুকে আঁকড়ে হেসে কাটিয়ে দিতে পারবো একটা জীবন। কিন্তু আজ দেখ আমার পরিস্থিতি, সেইটুকু স্বাদও পূরণ হলো না। আমি মরে গেলে ওকে যে কেউ দেখার নেই। আমাকে যতই ঘৃণা করিস না কেন, ওকে একটু পিতৃস্নেহ দিস। আমার মতো ও যে বড় দুঃখী। বিশ্বাস কর, জীবনে যদি এতটুকু আশার আলো থাকতো আমার বেঁচে থাকার, তাহলে আমি কখনোই তোদের সুখের সংসারে বিড়ম্বনার কারণ হতাম না। দেখ, যা করেছি আমি করেছি, সে দোষ বল, অন্যায় বল আর পাপই বল, আমি করেছি। এই বাচ্চাটা কিচ্ছু করেনি, ও নিষ্পাপ। ওকে তুই অবহেলা করিস না। মা তো ওর থাকবে না, অন্তত বাবা থাকতেও অনাথ হয়ে কেন বাঁচবে? আমি জানি আমার ওপর যতই রাগ থাকুক না কেন, তুই নিজের সন্তানের ওপর রাগ করে থাকতে পারবি না। শ্রেয়াকে বলিস, ছোট থেকে শুনে এসেছি মেয়েরা মায়ের জাত। দয়া, মায়া, মমতা ওর মধ্যে আছে আমি বিশ্বাস করি। অন্তত তোর ঔরসজাত সন্তান এইটুকু ভেবে ওকে যেন মায়ের ভালোবাসা দেয়, একটু মানিয়ে নেয় নিজের জীবনে। এক মৃত্যু পথযাত্রী হাত জোর করে রিকোয়েস্ট করছে, আমার বাচ্চাটার উপর রাগ পুষে ওর সাথে কোনো অন্যায় করিস না। বিদিশা এসে বাচ্চা মেয়েটাকে কোল থেকে নিয়ে যায়। বেশ হাঁপাচ্ছে তৃষা, বোঝাই যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে দুর্বল শরীরে। চোখের জল মুছে আবার মুখে একটা হাসি এনে তৃষা বলল, দেখেছিস কত খারাপ আমি, মরেও তোকে শান্তি দিতে পারলাম না। খুব দেখতে ইচ্ছা করছে রে তোকে অভি, একটাবার আয় না। আমি জানি এটা অন্যায় আবদার, শেষবারের মতো একটাবার দেখতে ইচ্ছে করছে তোকে খুব। জানি না এ জন্মে আর হবে কিনা দেখা। অনবরত তৃষার রুগ্ন চোখ দুটো দিয়ে শ্রাবণের ধারা ঝরেই চলেছে। এবারে থাকতে না পেরে ঢুকরে কেঁদে ওঠে তৃষা। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে একটা গানের দুই কলি রুগ্ন গলায় খুব কষ্ট করে গেয়ে ওঠে, মোহাব্বত করনে वाले कम ना होंगे तेरे महफिल में मगर हम ना होंगे, मोहब्बत करने वाले कम ना हो। এই গজলটা যখনই গাইতাম তখন তুই কত রাগ করেছিস মনে পড়ে? বলতিস এত ভালো ভালো গান জানিস, আর এই দুঃখী আত্মাদের মতো গানটা কেন গাস? আজ দেখ এই গানটাই সত্যি হয়ে গেল আমার জীবনে। জানিস আমার নিজেকে দেখে খুব হাসি পায় আজকাল। খুব মনে হয় বেশ হয়েছে চুলগুলো সব পড়ে গেছে। আমি বেঁচে থাকতে থাকতে যদি তুই আসিস তাহলে জানি খুব ঝগড়া করবি, আবার চুলগুলো ধরে টেনে আমায় জব্দ করবার চেষ্টা করবি। কিন্তু এবার তুই জিততে পারবি না, তোকে হারতে হবে অভি, কারণ তোর মোক্ষম অস্ত্রটাই যে আর নেই। কথাটা বলে জোরে জোরে হাসতে থাকে তৃষা। সেই হাসির শব্দ অভিকের বুকের ভিতর হৃৎপিণ্ডটাকে দুমড়ে মুচড়ে ছাড়খাড় করে দেয়। একসময় হাসতে হাসতে হাসিটা কান্নায় রূপান্তরিত হয় তৃষার। এতক্ষণ ধরে নিষ্পলক অশ্রুহীন চোখে আবার জোয়ার আসে অভিকের। নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়ে বাঁধ ভাঙা নোনা জল। শরীরটা যেন আস্তে আস্তে অবশ হয়ে আসছে ওর। তৃষার সহজ সরল নিষ্পাপ কথাগুলো গিয়ে যে ওর কোন মর্মে আঘাত করছে, কোথায় গিয়ে ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, সে শুধু ওর অন্তর জানে। আর একটা কথা, রুদ্রকে বলিস এ জীবনে ওর নিঃস্বার্থ ভালোবাসার দাম আমি দিতে পারলাম না। কথাটা শোনা মাত্রই চমকে ওঠে রুদ্র। অভিকের পাশে বসে তৃষার ভিডিও এতক্ষণ ও আর শ্রেয়াও দেখছিল। যদি ঈশ্বর আমায় আবার কোনো এক জন্মে মানুষ হওয়ার সুযোগ দেয়, সেই জন্মে ওর অকপট নিঃস্বার্থ দাবিহীন ভালোবাসার ঋণ চুকিয়ে দেব। কথা দিলাম, ওকে বলিস। রুদ্রর বিশ্বাসই হচ্ছে না তৃষা ওকে নিয়ে এতটা ভাবতো। কথাটা শোনার পর যেন ওর হাত পা কাঁপতে থাকে। তুই দয়া করে ওর ওপর আর কোনো রাগ পুষে রাখিস না, ও সত্যি খুব ভালো রে। ভুল
বোঝাবুঝি আমাদের মধ্যে হয়েছিল। আমি তোকে বোঝাতে পারিনি যে ওর কোনো দোষ নেই। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসলে সেটা কোনো দোষের হয় না। ভালোবাসা অত্যন্ত দুর্মূল্য, সারা জীবনেও অনেকে সেটা পায় না। রুদ্র শুধুমাত্র আমার বন্ধুই ছিল। আজ অন্তত বিশ্বাস করিস, মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যে বলে না। সেদিনও বলিনি, শুধু বোঝাতে পারিনি তোকে। ও কখনো ওর ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসেনি। আমাকে কখনো ওকে ভালোবাসার জন্য জোর করেনি। ওটা ওর ব্যক্তিগত ছিল। ও শুধুমাত্র একজন ভালো বন্ধু হয়েই আমার পাশে থাকতে চেয়েছিল। আজ অন্তত আমার এই কথাটা বিশ্বাস করিস। ভালো থাকিস অভি। এ জীবনে তুই আমার একমাত্র ভালোবাসার মানুষ। ছোট থেকেই তোকে এই মনে জায়গা দিয়ে এসেছি, সেখানে অন্য কাউকে বসানো সম্ভব না রে। আমার পোড়া কপাল, তোকে বোঝাতে পারলাম না। এই যাই হোক, আর তোকে এইসব কথা বলে আর বিব্রত করব না। ভালো থাকিস আমার ভালোবাসা। আইসিইউ এর কাঁচের দরজা ঠেলে কর্তব্যরত নার্স প্রচন্ড দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কেবিনের দিকে ছুটে যায়। কিছু একটা ভয়ানক আশঙ্কা করে সেই দিকে তাকিয়ে অভিক দ্রুত আইসিইউ এর দরজা ঠেলে সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে প্রবেশ করে তৃষার কেবিনে। ভেতরে ঢুকে দেখে তৃষার শরীরটা কাঁপছে থরথর করে। উপরে মনিটরের হৃদযন্ত্রের রেখা দুটো ক্রমশ সমতল রেখায় পরিণত হওয়ার দিকে এগোচ্ছে।